কোস্টারিকা বনাম ব্রাজিলের খেলার ৭৮ মিনিট। ডি বক্সে এমনভাবে পড়ে গেলেন নেইমার যেন ডিফেন্ডার গঞ্জালেস তাকে টেনে হিঁচড়ে ফেলে দিয়েছেন। রেফারিও পেনাল্টির বাঁশি বাজালেন। কোস্টারিকার খেলোয়াড়দের প্রতিবাদের মুখে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা VAR এর সহায়তা নিলেন হল্যান্ডের রেফারি বিয়র্ন কাউপার্স। রিপ্লেতে ধরা পড়ল নেইমারের নিখুঁত অভিনয়। তার অভিনয় প্রতিভায় বিস্মিত হলেন এমনকি ব্রাজিল সমর্থকরাও, আর সঙ্গে সঙ্গেই পেনাল্টি বাতিল করলেন রেফারি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় নেইমারের ঘটনাটির মতো রাশিয়া বিশ্বকাপে অনেক ক্ষেত্রেই সম্ভব হচ্ছে ভুল সিদ্ধান্ত এড়ানোর। তবে সমালোচনাও থেমে নেই। VAR কিভাবে চলে সেই প্রক্রিয়া এবং এর চালু হওয়ার প্রেক্ষাপট নিয়ে চলুন জানা যাক। 2010 সালের বিশ্বকাপে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের সেই না পাওয়া গোলটির কথা নিশ্চয়ই মনে আছে। শেষ 16 খেলায় জার্মানির সঙ্গে 2-1 গোলে পিছিয়ে ছিল ইংল্যান্ড। 38 মিনিটে দুর্দান্ত শটে ইংলিশদের সমতায় ফেরান ল্যাম্পার্ড। অবাক করা বিষয়, গোললাইন ক্রস করা সত্ত্বেও গোলের বাঁশি বাজাননি রেফারি। শেষ পর্যন্ত 4-1 গোলের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। ওই মুহূর্তে গোলটি হলে আদৌ কি ফলাফল এমনই হতো, সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। বিশ্বকাপের মতো আসরেও অহরহ ঘটে এমন ভুল। দিয়েগো ম্যারাডোনার 1986 সালে হাত দিয়ে করা গোলটি যার সবচেয়ে আলোচিত উদাহরণ হিসেবে সামনে আসবে। কাকতালীয় হলেও সত্য, সেবারও রেফারির ভুলের শিকার হওয়া দলটির নাম ছিল ইংল্যান্ড। বিশ্বকাপের মাঠে রেফারিদের এমন ভুল এড়াতেই VAR এর প্রবর্তন। চলতি রাশিয়া বিশ্বকাপ আসরে প্রযুক্তিটি প্রথমবারের মতো ব্যবহৃত হচ্ছে। তবে সর্বপ্রথম এর ব্যবহার শুরু হয় যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে 2016 সালে। পরের বছর ইংল্যান্ড বনাম জার্মানির প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক পর্যায়েও প্রচলন হয় VAR এর। এতদিন পর্যন্ত বিশ্বকাপে মূল রেফারি, 2 জন সহকারী রেফারি ও 1 জন ম্যাচ অফিশিয়াল মিলেই মূলত ম্যাচ পরিচালনা করতেন। কিন্তু চলতি বিশ্বকাপে তাদেরকে সহায়তা করছেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। এটি মূলত 4 সদস্যের একটি দল, যেখানে আছেন 1 জন মূল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি এবং বাকি 3 জন সহকারী। তদুপরি তাদের সঙ্গে থাকেন 4 জন রিপ্লে অপারেটর, যারা ক্যামেরায় ধারণকৃত খেলার মুহূর্তগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নির্বাচন করে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিকে প্রদান করেন। যে স্টেডিয়ামগুলোতে খেলা চলে, ভিডিও রেফারি সেখানে থাকেন না, বরং মস্কোর আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্রের একটি ভিডিও অপারেশন রুমে বসে তারা সহায়তা করে যান মাঠের রেফারিকে। 4 ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তা নিতে পারেন মূল রেফারি। 1. গোল কিংবা গোলের বিল্ড আপে কোনো ধরনের অবৈধ ঘটনা। 2. পেনাল্টি কিংবা পেনাল্টির সঙ্গে জড়িত কোনো ধরনের অবৈধ ঘটনা। 3. সরাসরি লাল কার্ড। 4. ভুল করে নির্দোষ কাউকে কার্ড দেখিয়ে দেওয়া। ম্যাচ চলাকালে এই ঘটনাগুলোর ক্ষেত্রে রেফারির সিদ্ধান্ত অবিরতভাবে পর্যালোচনা করতে থাকেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। রেফারির কোনো সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার বিষয়টি 2 ধাপে সম্পন্ন হতে পারে। প্রথমত, নিজের কোনো সিদ্ধান্ত নিয়ে সন্দেহ দেখা দিলে রেফারি নিজেই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য চাইতে পারেন। দ্বিতীয়ত, শুধু সুস্পষ্ট ভুলের ক্ষেত্রে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি স্বপ্রণোদিত হয়ে মাঠের রেফারির সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মাঠের রেফারির হাতেই থাকছে। তার হাতে বিকল্প থাকে 3টি। প্রথমত, তিনি VAR এর কথা শুনে নিজের সিদ্ধান্ত পাল্টাতে পারেন। না হয় টাচ লাইনের বাইরে থাকা মনিটরে নিজেই আরেকবার ঘটনাটি রিপ্লে দেখে নিয়ে সিদ্ধান্ত দিতে পারেন। নতুবা VAR এর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে নিজের সিদ্ধান্তেই অটল থাকতে পারেন। VAR এর ফলে অনেক সিদ্ধান্ত নির্ভুল করা সম্ভব হলেও সমালোচনাও একই সাথে চলছে। ফুটবল ভক্তদের অনেকের মতে এর ফলে নষ্ট হয় খেলার স্বাভাবিক প্রবাহ। খেলোয়াড়রাও অনেক সময় বঞ্চিত হন স্বতঃস্ফূর্ত উল্লাস করার আনন্দ থেকে। এছাড়া VAR নেওয়া হবে কি হবে না তার সিদ্ধান্তও কিন্তু রেফারির হাতেই থাকছে। ফলে অনেক ক্ষেত্রে ভুল হলেও রেফারি VAR না নিয়ে খেলা চালিয়ে যেতে পারেন। অধিকন্তু ফুটবলের রাজনৈতিক অর্থনীতির কারণে VAR প্রযুক্তির সহায়তা নেওয়া সত্ত্বেও রেফারি ভুল সিদ্ধান্ত দিতে পারেন। যেমন গ্রুপ পর্বে আর্জেন্টিনা বনাম নাইজেরিয়ার গুরুত্বপূর্ণ ম্যাচে ডি বক্সের ভিতর মার্কোস রোহোর হাতে বল লেগে যায়। VAR এর সহায়তা নেওয়া সত্ত্বেও নাইজেরিয়ার পেনাল্টির আবেদন প্রত্যাখ্যান করেন রেফারি ইউনিথ জাকির। তার যুক্তি, ইচ্ছাকৃতভাবে রোহোর হাতে বল লাগেনি। আর তাই ফুটবল যতদিন থাকবে ততদিনই হয়তো বিতর্ক থেকে যাবে এই সিদ্ধান্তটি নিয়ে।